আসসালামু আলাইকুম। ইউটিউবের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা এবং আজকের গণিত ক্লাসে স্বাগতম। আজকে আমরা বৃত্ত চ্যাপ্টারের আরো কয়েকটা উপপাদ্য পড়বো। চতুর্ভুজ সংক্রান্ত উপপাদ্য যেগুলো আছে সেগুলো পড়বো, তারপরে স্পর্শক সংক্রান্ত দুইটা উপপাদ্য আছে সেটাও পড়বো আমরা। পড়ার পরে বৃত্ত সংক্রান্ত যে সম্পাদ্য রয়েছে সম্পাদ্যটাও দেখার চেষ্টা করব, ঠিক আছে, যদি সময় পাই, ঠিক আছে। কারণ এতগুলা টপিক আসলে এক ক্লাসে নাও পড়ানো যেতে পারে, যতদূর পড়ানো যায় আমি চেষ্টা করব, ঠিক আছে। তারপরে কি, তারপরে হচ্ছে তুবা। এই তুবা, কেমন আছো? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম মিম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? উসমান গনি স্যার, আমি প্রতিদিন ক্লাস করি। ওকে, ঠিক আছে, তাহলে আমি মনে হয় খেয়াল করি নাই। ওকে, ইনান, ইনান কেমন আছো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রুবাইয়া। স্যার আজকে কুইজ দিবেন না? জ্যামিতি ক্লাসে কি কুইজ দিব বলো স্যার? আচ্ছা, মোহে বলছে স্যার আপনি যেভাবে ইজিতে বোঝান আমি ভালোভাবে বুঝতে পারি। থ্যাংক ইউ। আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? ইনান, ইনান আমি ভালো আছি। ওকে, অলরেডি কিন্তু 4 মিনিট গন, সো আমরা ক্লাস শুরু করে দেব। হ্যাঁ, বাকিরা আসুক, আস্তে আস্তে আমরা ক্লাস শুরু করি। ওকে, প্রথমত আমরা আজকে যেটা নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের বইয়ের 24 নাম্বার যে উপপাদ্যটি আছে, একটি চতুর্ভুজের দুটি বিপরীত কোণ সম্পূরক হলে শীর্ষবিন্দু চারটি সমবৃত্ত, ঠিক আছে, এটা নিয়ে আমরা আলোচনা করব। সো চলো আমাদের ক্লাস শুরু করা যাক। তাহলে কি নিয়ে শুরু করবো আমরা? একটা চতুর্ভুজের একটু ওয়েট করি, আমরা বোর্ডের কালারটা চেঞ্জ করে নিই, একদম ব্ল্যাক করে নিই, তাহলে ভালো দেখা যায়। ওকে, ঠিক আছে, ব্ল্যাকই ভালো দেখা যায়। চলো, বলা আছে কি একটা চতুর্ভুজের বিপরীত দুটি কোণ সম্পূরক হলে তাহলে চতুর্ভুজের চারটি শীর্ষবিন্দু সমবৃত্ত, এটা প্রমাণ করতে বলছে, ঠিক আছে। ওকে, তাহলে 24 নাম্বার যে উপপাদ্যটি সেটি হচ্ছে এরকম, ঠিক আছে। এটা কি, এটা হচ্ছে উপপাদ্য 24, ঠিক আছে। একটি চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় সম্পূরক হলে কি বলতে হবে আমাদের? চতুর্ভুজের শীর্ষ, ঠিক আছে, শীর্ষ চারটি সমবৃত্ত। এখন এখানে কয়েকটা টার্ম আছে, এই টার্মগুলো তোমাকে বুঝতে হবে আগে। আমি একটু লিখে নিই, তারপর তোমাকে আমি বলে দিচ্ছি যে কি কি টার্ম এখানে তোমার ক্লিয়ার থাকতে হবে। এইগুলো টার্ম ক্লিয়ার থাকলে তুমি হচ্ছে সব ঠিকঠাক মতো লিখতে পারবা, প্রমাণ করতে পারবা। দেখো এখানে যেটা আমি লিখছি এটা তোমরা সবাই দেখতে পাচ্ছ? দেখতে না পারলে আমি একটু জুম করে দেব। দেখতে পাচ্ছ সবাই? দেখতে পাওয়ার কথা, সবাই দেখা যাচ্ছে ঠিকঠাক মতন? রুবাইয়া ওকে, সেটাও সঠিক, সেটাও ঠিক। ওকে, সোবান জি ক্লিয়ার, মোহে ইয়েস। ওকে, তাশরিফা, তাশরিফা জি স্যার, লিহা ক্লিয়ার, রুবাইয়া ক্লিয়ার। ওকে, সাব্বির ক্লিয়ার, মিম ক্লিয়ার। স্যার 8.2 লেকচারটা দিবেন একটু? 8.2 এর যে লেকচারটা সেটি হচ্ছে তোমার মূলত 8.2 এর কিছু অংশ আজকে পড়াচ্ছি, যেমন এটা হচ্ছে 8.2 এর লেকচার একটা, মানে 8.2 এর একটা উপপাদ্য আজকে আমরা করাচ্ছি, ঠিক আছে, বুঝছো? সো 8.2 এর যে 24 নম্বর উপপাদ্যটা আমরা করাচ্ছি, 23 নম্বর উপপাদ্যটা তোমাদের আমি এটা বাড়ি কাজ দেবো, এই কারণে এটা করানি, কারণ হচ্ছে এই উপপাদ্যটা সহজ, এবং যেটা 24 নাম্বারটা এটা একটু ক্রিটিক্যাল থিঙ্কিং আছে এখানে, সো এইটার জন্য আমি এটা দিচ্ছি তোমাকে।
বুঝছো? ওকে, তো চলো আমরা হচ্ছে এটা যদি বুঝে থাকো তাহলে আমাদের এখানে দুইটা জিনিস ক্লিয়ারিফাই করতে হবে। সেটা হচ্ছে সম্পূরক, আর এটা হচ্ছে সমবৃত্ত। তোমরা সমবৃত্ত সম্পূরক এই দুইটা জিনিস, তিনটা জিনিস চিনো কিনা বলো আমাকে একটু। সম্পূরক কাকে বলে আর সমবৃত্ত কাকে বলে একটু বলো। দুইটা কোণ কখন সম্পূরক হয়? নাসিফা, ওকে, নুসাইবা, নাইমা, আসসালামু আলাইকুম। ওকে, ওয়ালাইকুম আসসালাম। আমাকে বলো কেউ। মারু সিদ্দিকা, না জানো না? সিদ্দিকা, মারু সিদ্দিকা জানো না? কে বলবো হাত তোলো, আমি আনমিউট করবো। আচ্ছা জানি না, কে পারো হাত তোলো। ওকে, ওকে ঠিক আছে, কে বলবা? মিম বলছে, আচ্ছা, আমি বলবো। আচ্ছা মিম তুমি বলবা, বলো সম্পূরক কোণ কাকে বলে, সমবৃত্ত কাকে বলে? যখন দুটি কোণের মান 180 ডিগ্রি হয়। ঠিক আছে, করলে আচ্ছা ঠিক আছে, যখন দুটি কোণের মান 180 ডিগ্রি হয় যোগ করলে তখন তাকে সম্পূরক কোণ বলে। ঠিক আছে, এখন বলো সমবৃত্ত কি? দুইটি বৃত্ত এক সমান। দুটি বৃত্ত এক সমান? এটা পারবো না। ওকে, সমবৃত্ত বলতে বৃত্তের মধ্যে যারা অবস্থিত, ঠিক আছে? এই যে শীর্ষ না, শীর্ষ কি, শীর্ষ একটা বিন্দু না? তাহলে সমবৃত্ত বলতে বোঝায় এই যে ধরো একটা চতুর্ভুজের চারটা শীর্ষ আছে, এখন এই চারটা শীর্ষ, এই যে এ বি সি ডি, এই চারটা সমবৃত্ত বলতে বোঝায় এই চারটা হচ্ছে একই বৃত্তের মধ্যে অবস্থিত, ঠিক আছে? এরকম, অর্থাৎ এই যে এরকম একটা বৃত্ত আছে, এই বৃত্তের মধ্যে অবস্থিত এই চারটা শীর্ষ, এটা বোঝায়। বোঝা গেছে? যদি কোনো সময় এরকম বলে যে সমবৃত্ত, দ্যাট মিন্স তোমাকে বুঝতে হবে যে এখানে বলা হচ্ছে এই বিন্দুগুলো বৃত্তের মধ্যে অবস্থিত। তাসনিম মুর্শেদ, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মিহদাত, মিহদাত কেমন আছো? ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, তাহলে সমবৃত্ত বলতে বোঝায় এরকম জিনিস যে তোমার এই যে শীর্ষগুলো ত্রিভুজের চতুর্ভুজের শীর্ষ, এই শীর্ষগুলো কোথায় অবস্থিত? বৃত্তের মধ্যে, অর্থাৎ বৃত্তে অবস্থিত। ঠিক আছে, বোঝা গেছে? সবাই বুঝছো? যদি বুঝে থাকো তাহলে হচ্ছে আমরা নেক্সট পড়াশোনায় যাই। এখন দেখো, তাহলে অবশ্যই আমাদেরকে কি করতে হবে? এমন একটা চতুর্ভুজ আঁকতে হবে যে চতুর্ভুজটা আগে সম্পূরক হবে, তারপর হচ্ছে সমবৃত্ত হবে, কারণ সমবৃত্তটা আমরা প্রমাণ করব। প্রমাণ করব কি জিনিস? এই জিনিসটা। তাহলে এটা হচ্ছে আমাদের বিশেষ সাধারণ নির্বাচন। বিশেষ নির্বাচন কি? বিশেষ নির্বাচন হচ্ছে ওকে, বিশেষ নির্বাচনে মনে করতে হবে, মনে করি আমরা। ওকে, মনে করি কি এ বি সি ডি ত্রিভুজ, সরি ত্রিভুজ লিখতেছি, চতুর্ভুজ। তো চতুর্ভুজের বিপরীত কোণদ্বয় অ্যাঙ্গেল ধরো এ বি সি, আর ধরলাম আমরা এখানে এ ডি সি সম্পূরক। ঠিক আছে,
তাহলে প্রমাণ করতে হবে কি, প্রমাণ করতে হবে যে এ বি সি ডি সমবৃত্ত। বিন্দু লিখে নি, বিন্দু চারটি কি বৃত্ত, সমবৃত্ত। ঠিক আছে, বোঝা গেছে? ওকে, ডান। ঠিক আছে, এইটা হচ্ছে প্রমাণ করতে হবে আমাদের। চলো তাহলে প্রমাণের দিকে যাই আমরা। আর অঙ্কনটা করতে হবে আগে, তাহলে অঙ্কনটা করে নিই। অঙ্কন কি, অঙ্কনে যায় তুমি লিখবা, ধরো এইটা একটা আমাদের বৃত্তটা, ঠিক আছে, বৃত্তটা ভালো হলো না, আমরা কি শেপ থেকে বৃত্ত নিব, শেপ থেকে কালার নিয়ে আগে, তারপরে একটা বৃত্ত নিই। হ্যাঁ, সলিড বৃত্ত নিই, এটা নেই। ওকে, ধরো এটা একটা বৃত্ত। হ্যাঁ, ঠিক আছে, একটা বৃত্ত আমি নিলাম। ওকে, এখন এই বৃত্তের মধ্যে তোমাকে বলছে যে একটা চতুর্ভুজ নেওয়ার জন্য। চতুর্ভুজটা আমরা নিই, যে কোনো একটা চতুর্ভুজ আমরা নিতে পারি এখান থেকে ইচ্ছা করলে। আমি একটু আইকাই নিব, ঠিক আছে, অন্য কালার চতুর্ভুজ নেই, এই কালার একটা। ধরো এরকম করে, ঠিক আছে, তো চতুর্ভুজটা একটু আমরা আঁকাই। ওকে, ডান, ছোট করে নিই। ওকে, ডান। তাহলে এরকম একটা চতুর্ভুজ আমাদের আছে, দেখা যাচ্ছে কি তোমাদের? হ্যাঁ, দেখা যাওয়ার কথা। ঠিক আছে, আমরা একটু মার্কিং করি। এটা হচ্ছে আমাদের এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি, এটা হচ্ছে ডি। এখন এই যে এইটা আছে, এখন এইটা যদি একটা চতুর্ভুজ হয়, তাহলে এই চতুর্ভুজের বিপরীত কোণ দ্বয় আমরা বলছি, মানে হচ্ছে আমাদের এইটা এবং হচ্ছে এইটা, এই দুইটা জিনিস আমাদের কি হবে, সম্পূরক হবে, এটা আমরা বলছি। এখন যেটা আঁকবো আমরা, সেটা হচ্ছে আমরা এই যে এখানে এ বি সি, ঠিক আছে, এ বি সি তো অবশ্যই কি একটা বৃত্তের মধ্যে গেছে, তাহলে এখানে আমরা অঙ্কন করব কি, যেহেতু এ বি সি, আচ্ছা, এ বি সি ডি চতুর্ভুজটি কিনা বৃত্তস্থ নয়, এটা বৃত্তস্থ নয়। ঠিক আছে, আমরা প্রমাণ করতেছি। ঠিক আছে, বৃত্তস্থ নয়, তাই এ বি সি বিন্দুগামী চতুর্ভুজ টি চতুর্ভুজটি এ বি সি বিন্দু দিয়ে কি করা যাবে, একটি এবং কেবল একটি বৃত্ত আঁকা যাবে। ঠিক আছে, ওকে, এইটুকুই হবে, বুঝছো কিনা বলো? স্যার বুঝছি।
ওকে রুবাইয়া, আচ্ছা স্যার আমি পারতাম বাট বলতে গেলে লজ্জা লাগে, বলছে রুবাইয়া। ঠিক আছে, লজ্জা লাগে। তাসিন স্যার লাস্টের লাইনটা কি লিখছেন? লাস্ট লাইনটা লিখছে হচ্ছে তারা মুছে দিই, আবার লিখতেছি লাস্ট লাইনটা। একটি এবং কেবল একটি বৃত্ত আঁকা যাবে, ঠিক আছে? তাহলে অঙ্কিত বৃত্তটি এবি, আচ্ছা এবি না এডি রেখাকে কি বিন্দুতে? রেখাকে ই বিন্দুতে ছেদ করে। এখন যেটা করতে হবে সেটা একটু অন্য কালার দিয়ে লিখি, ঠিক আছে? এখন কি করব? এখন হচ্ছে আমরা এই যে ই এবং হচ্ছে সি যোগ করি, ইসি যোগ করে দেব। তাহলে আমরা ইসি যোগ করি। এটা হচ্ছে আমাদের ইসি, ঠিক আছে? সবাই নিশ্চয়ই দেখতে পাচ্ছ, এটা হচ্ছে আমাদের ই, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের সি। সবাই ইসি দেখতে পাচ্ছ ঠিকঠাক মতন? ইসি আমরা যোগ করছি। এখন যদি ইসি যোগ করি তাহলে এখন এই যে এ বি সি ই এটা একটা বৃত্তস্থ চতুর্ভুজ কিনা? এ বি ই সি একটা বৃত্তস্থ চতুর্ভুজ। তাহলে চলো আমরা যাই। ওকে, একটু নিচে নামাই নি। তাহলে প্রমাণ কি আছে এখানে? যদি আমরা অঙ্কন করছি তাহলে অঙ্কন অনুসারে লিখতে পারি আমরা, ঠিক আছে? অঙ্কন অনুসারে এ বি সি ই একটি কি ত্রিভুজ, সরি চতুর্ভুজ, একটি বৃত্তস্থ চতুর্ভুজ। বুঝা গেছে? একটা বৃত্তস্থ চতুর্ভুজ। যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয় তাহলে আমরা কি বলতে পারি? অতএব আমরা জানি কি বৃত্তস্থ চতুর্ভুজের যে বিপরীত কোণগুলো থাকে তারা পরস্পর সম্পূরক, অর্থাৎ তাদের দুইজনের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। ওকে, তাহলে অতএব অ্যাঙ্গেল এই যে এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ই সি, অ্যাঙ্গেল এ ই সি সমান কত? 2 সমকোণ।
এইটা এবং এটা দুইটা মিলে 2 সমকোণ, ঠিক আছে। ওকে, আবার অ্যাঙ্গেল এটা দেওয়া ছিল আমাদের, ঠিক আছে। এ বি সি প্লাস সম্পর্ক যদি এইটা হয় তাহলে এ ডি সি না, অ্যাঙ্গেল এ ডি সি সমান 2 সমকোণ। এটা কি হিসাবে, এটা হচ্ছে আমাদের শর্ত মতে, ঠিক আছে, যে শর্ত দেওয়া ছিল। তাহলে এটা কি, এটা হচ্ছে শর্ত মতে, শর্ত দেওয়া ছিল এটা। যদি এখন এটা সমানই হয় তাহলে আমরা কি বলতে পারি, আমরা বলতে পারি হচ্ছে উভয় পাশ থেকে দেখো, যদি এই দুইটা সমান হয় তাহলে উভয় পাশ থেকে যদি আমরা এইটা এটা কাটা দিই, এবিসি আর এবিসি কাটা দিলে তাহলে থাকে কি এইটা না, তাহলে কি এ ই সি সমান কি এ ডি এডিসি বলতে পারি কিনা আমরা। স্যার বিন্দুগামী চতুর্ভুজের পরে কি লিখছেন? বিন্দুগামী চতুর্ভুজ এটা চতুর্ভুজটির বুঝছো, চতুর্ভুজ এটা টির, মুছে আবার লিখে দিই এইখানে, চতুর্ভুজটির চতুর্ভুজটির এ বি সি বিন্দু দিয়ে এখানে এই যে উঠে না এটা লেখাটা। ওকে ওকে সোবান ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে, ওকে ডান। চলো তাহলে এইটা হচ্ছে আমাদের, এই দুইটা যদি কাটা দিই আমরা, অর্থাৎ হচ্ছে দুইটা সমান হলে দুইটা সমকোণ, ঠিক আছে না, দুইটা যদি সমান হয় তাহলে এই দুইটা কাটা যাবে না, যাবে কিনা? ওকে, আমরা ইচ্ছা করে লিখতেও পারি, লিখেই নিই, ঠিক আছে, কাটাকাটি দেওয়ার দরকার নেই, লিখে নিই আমরা। অতএব কি, অতএব হচ্ছে অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ই সি, অ্যাঙ্গেল এ বি সি প্লাস অ্যাঙ্গেল এ ডি সি, ঠিক আছে। ওকে, তাহলে উভয় পাশ থেকে আমরা যদি কাটা দেই, হ্যাঁ এবিসি কাটা এবিসি কাটা, তাহলে রইল কি, থাকলো এখানে হচ্ছে আমাদের বা অ্যাঙ্গেল এ ই সি ইজ ইকুয়াল টু হচ্ছে অ্যাঙ্গেল এ ডি সি। বুঝা গেছে আমাদের? ওকে, এটা আমরা পেয়ে গেছি, একটা জিনিস পাইলাম। আরেকটা জিনিস আমাদের হিসাব করতে হবে, সেটা হচ্ছে এখন যদি এটা সমান হয়, দেখো এখানে আমরা যেটা লিখছিলাম, ঠিক আছে, এই যে জিনিসটা আমরা এটাকে এখানে নিয়ে চলে আসি, নিচে নিয়ে চলে যাই, তাহলে আমাদের জন্য সুবিধা হবে, ঠিক আছে। আমরা আবার একটু ভেঙে চুরে আবার লিখতেছি, হ্যাঁ এটা এ বি সি এখানে, এটা হচ্ছে এ, বাদ দাও, এখানে লিখেই নি, ঠিক আছে। এটা হচ্ছে এ বি সি ডি, আর এটা হচ্ছে আমাদের সেই কাঙ্ক্ষিত ই। ওকে, এখন চলো আমরা উপরে চলে যাই। এখন দেখো তো, এখানে দেখো, এই যে এখানে আমরা পাইলাম কি, পাইলাম হচ্ছে এখানে এই যে এই অ্যাঙ্গেল, ঠিক আছে, এই অ্যাঙ্গেল এবং এই অ্যাঙ্গেল সমান, ঠিক আছে। যদি এই অ্যাঙ্গেল আর এই অ্যাঙ্গেল সমান হয় তাহলে কোনোভাবে কি এটা পসিবিলিটি আছে যে দুইটা বিন্দু একই জায়গায় না? পসিবিলিটি নাই, কারণ আমরা যদি এখানে হচ্ছে ত্রিভুজ অনুসারে কল্পনা করি, ঠিক আছে,
ত্রিভুজ অনুসারে কল্পনা করি। হ্যাঁ, আবার ত্রিভুজ কি আছে এখানে, সিইডি, ঠিক আছে, সিইডি এ বহিস্থ। তোমরা এই যে বহিস্থ কোণের ধারণা, এটা অনেকবার অনেক জায়গায় দেখবা। বহিস্থ এ ই সি গ্রেটার দেন বিপরীত অন্তস্থ, ঠিক আছে। আমি এটা লিখে নিই, তারপর বোঝাচ্ছি কেন। অন্তস্থ কোণ অ্যাঙ্গেল এ ডি সি। এখন আমাকে বলো, এইটা যদি একটা ত্রিভুজ হয়, ঠিক আছে, যদি যদি এইটা মানে সিডিই যদি চতুর্ভুজ হয়, অথবা সিইডি যদি চতুর্ভুজ হয়, সিডিই যদি ত্রিভুজ হয়, ঠিক আছে, সিডিই যদি ত্রিভুজ হয়, তাহলে এখানে অবশ্যই কি হবে, এই যে ত্রিভুজের যে বহিস্থ কোণটা, অর্থাৎ এই যে ত্রিভুজটা, এই ত্রিভুজের যে বহিস্থ কোণ অর্থাৎ এইটা, এই কোণটা অবশ্যই এর বিপরীত যে অন্তস্থ কোণ আছে তার অপেক্ষা কি হবে, বড় হবে, বড় হতেই হবে, এটাই নিয়ম, ঠিক আছে। যদি বড় হয় তাহলে ত্রিভুজ হবে। কিন্তু এই এইসি আর এডিসি, এই দুইটা জিনিস, এই যে এইসি এডিসি দুইটা জিনিস কি এরকম হওয়া পসিবল কখনো? কারণ আমি একটু আগে প্রমাণ করছি, এখানে দেখলাম যেহেতু দুটো জিনিস সমান, তাহলে যা কখনোই কি না পসিবল না। তাহলে লিখবো কি, যা অসম্ভব, ঠিক আছে, অসম্ভব। তাহলে কি লেখা যাবে, যা অসম্ভব। সুতরাং ই ডি ভিন্ন বিন্দু হতে পারে না। তাহলে একটু আগে যেটা আমরা বলছিলাম যে দুটা ভিন্ন বিন্দু, তাহলে এটা ভিন্ন বিন্দু হতে পারে না, কারণ অসম্ভব। কেমনে ভিন্ন বিন্দু হবে? যদি ভিন্ন বিন্দু হয় তাহলে তো এই যে এই শর্ত মানতে হবে, ত্রিভুজের শর্ত এটা মানতে হবে, কিন্তু এটা তো মানতেছে না। এই যেখানে আগে আমরা প্রমাণ করে রাখছি, তার মানে কি এটা ভিন্ন কোনো বিন্দু না। যদি ভিন্ন বিন্দু না হয় তাহলে অবশ্যই কি একই বিন্দু। তাহলে একই বিন্দু যদি হয় তাহলে আমরা আগেই তো বলছি এটা বৃত্তস্থ চতুর্ভুজ, ঠিক আছে। তাহলে এ বি সি ডি একটি বৃত্তস্থ কি চতুর্ভুজ। সুতরাং এ বি সি ডি চতুর্ভুজ। এবং শীর্ষগুলো কি সমবৃত্ত, শীর্ষগুলো কি সমবৃত্ত। বুঝা গেছে? সবাই বুঝছো? এখানে তো প্রমাণের তেমন কিছু নাই, বুঝছো, কিন্তু চিন্তাটা একটু ক্রিটিক্যাল। ওকে, সাদিয়া বলছে স্যার আমি বেশি লেট করে ফেলছি। না সাদিয়া বেশি লেট করে নাই। মেহেজাবিন, ম্যাথ চ্যাপ্টার 4 কবে করব? চ্যাপ্টার 4 কবে করবা? ওকে, চ্যাপ্টার 4 এর ব্যাপারটা হচ্ছে রুটিন দেখে আমাকে বলতে হবে, ঠিক আছে। আমি তো রুটিন দেখতেছি না এখন, এই জন্য বলতে পারতেছি তোমাকে, ঠিক আছে। তুমি তোমার গ্রুপে জিজ্ঞাসা করে জানতে পারবা, ঠিক আছে।
সোবান ক্লিয়ার। ঠিক আছে, তাহলে এটা ক্লিয়ার হলে আমরা মুছে দেবো কি? মুছে দেওয়ার দরকার নাই, থাক, এটা উপরে চলে যাক। আমরা আমাদের মতো পরের ক্লাসটা করি। পরে আমরা কি পড়াবো বলছিলাম? পরে বলছিলাম তোমাদের কি স্পর্শক নিয়ে একটু পড়াশোনা আমরা করব। স্পর্শক নিয়ে একটু পড়াশোনা করি আমরা। ওকে, তো স্পর্শক নিয়ে যেটা পড়াশোনা করবো সেটা হচ্ছে তোমাদের 25 নম্বর উপপাদ্য। সেটি হচ্ছে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শক বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। ঠিক আছে, তাহলে বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধের উপর লম্ব। ঠিক আছে, তাহলে আমরা একটু লিখি উপপাদ্য 25। ঠিক আছে, উপপাদ্যটা কি? উপপাদ্যটা হচ্ছে এরকম, বৃত্তের যে কোনো বিন্দুতে অঙ্কিত স্পর্শক স্পর্শ বিন্দুগামী রেখার উপর লম্ব। এটা আমাদের প্রমাণ করতে হবে। ঠিক আছে, চলো আমরা এই জিনিস আমাদের প্রমাণ করতে হবে। দেখা যাচ্ছে ঠিকঠাক মতন? তাহলে আমরা একটা যে কোনো বৃত্ত নেই এবং সেই বৃত্তের জন্য আমরা একটু হিসাব করে দেখি। ঠিক আছে, ওকে, চলো আমরা একটা বৃত্ত নেই। বৃত্তটা আমরা একটু এখন লাল কালার নেই। ঠিক আছে, তাহলে ধরো এটা একটা বৃত্ত। এটা একটা বৃত্ত। ঠিক আছে, এখন এই বৃত্তের জন্য আমরা হিসাব করব। ওকে, এখন এই বৃত্তে আমরা যদি এইটাকে আমরা এবিসি বৃত্ত ধরি, ঠিক আছে, যে কোনো একটা বৃত্ত আমরা নিলাম। ঠিক আছে, এই বৃত্তের একটা বিন্দু ধরো হচ্ছে এই বিন্দুটা, এটা কি? এটা হচ্ছে পি বিন্দু। ঠিক আছে, এই পি বিন্দুতে আমাদের একটা স্পর্শক অঙ্কন করতে হবে। তাহলে আমরা স্পর্শক অঙ্কন করি। একটা রেখা নেই, তাহলে পি বিন্দু থেকে একটা রেখা যদি আমরা টানি এরকম করে, ঠিক আছে, সেইটা রেখাটা এরকম আসবে। ওকে, ঠিক আছে, আমরা রেখাটা একটু কালার গেট চেঞ্জ করব। এই কালার রাখতেছি না, আমরা অন্য কালার দিব। ওকে, তাহলে এইটা হচ্ছে আমাদের সেই পি বিন্দু থেকে অঙ্কিত রেখাটা। ঠিক আছে, রেখাটা আমরা আঁকলাম। এখন এইটা যদি আমাদের পি বিন্দু হয়, তাহলে সাপোজ এইটা হচ্ছে আমাদের পি বিন্দু, তাহলে এইটা হচ্ছে টি বিন্দু, তাহলে পিটি একটা আমাদের স্পর্শক। কেন্দ্রটা কি? ধরো আমাদের কেন্দ্রটা হচ্ছে এইটা হচ্ছে আমাদের কেন্দ্র, কেন্দ্রটা হচ্ছে ও অবশ্যই। ঠিক আছে না? তাহলে এই কেন্দ্র থেকে আমাদের পি পর্যন্ত দূরত্ব, সেটি আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে, ওকে, চলো আমরা আমাদের ব্যাসার্ধ নিয়ে একটু কাজ করি। তাহলে এটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ, তাহলে এই পর্যন্ত দূরত্বটা হচ্ছে আমাদের ব্যাসার্ধ। ঠিক আছে না? তাহলে এই যে দূরত্বটা ব্যাসার্ধ, দেখো, ওকে, তাহলে এইটা আমাদের ব্যাসার্ধ। তাহলে আমাদেরকে প্রমাণ করতে হবে এই যে কোণটা আছে, লম্ব বলছে না, বিন্দু ব্যাসার্ধের উপর লম্ব, অর্থাৎ এই জিনিসটা 90 ডিগ্রি, এটা প্রমাণ করতে হবে। ঠিক আছে, এটা আমাদের প্রমাণ করতে হবে। ওকে, চলো আমরা প্রমাণ করে দেখাই। কেন প্রমাণ করব? আমরা অঙ্কনে যাব, অঙ্কনে যাইয়া লিখবো হচ্ছে অঙ্কনে আমরা লিখবো হচ্ছে পিটি এর উপর যে কোনো বিন্দু কিউ নেই। ঠিক আছে, কিউ নিলাম। ওকে, ধরো যে কোনো একটা বিন্দু আমরা হচ্ছে কিউ নিলাম, এই যেটা হচ্ছে আমাদের কিউ পয়েন্ট। এই কিউ পয়েন্টকে এখন আমরা যুক্ত করব কি? তাহলে ও কিউ যোগ করি, ও কিউ যোগ করি। ঠিক আছে, তাহলে ও কিউটা যোগ করে দাও।
দেখো ও কিউটা যোগ করো, তাহলে এখান থেকে ও কিউ আমরা যোগ করে দিলাম, এই যে ও কিউ আমরা যোগ করছি, ঠিক আছে। ওকে, তাহলে ও কিউ যোগ করে দিলে আমাদের এখন একটা ত্রিভুজের মতো দেখা যাচ্ছে। এখন আমাকে তুমি বলো যে এইখানে এটা যদি টি পয়েন্ট হয়, ঠিক আছে, এটা টি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, তাহলে আমরা যদি দূরত্ব হিসাব করি তাহলে এই টি পয়েন্ট থেকে এই যে ও পয়েন্ট সেটা দূরত্ব সবচেয়ে বেশি এখানে, তারপরে কিউ পয়েন্ট থেকে ও পয়েন্টের দূরত্ব সবচেয়ে বেশি, সবচেয়ে কম দূরত্ব কোনটা? এটা না, পি থেকে ও পয়েন্টের দূরত্ব। তাহলে প্রমাণ এই যে আমরা লিখি, প্রমাণ লিখবো এখানে, ঠিক আছে। প্রমাণ, প্রমাণে কি লিখবো? লিখবো হচ্ছে এখানে পিটি স্পর্শক হয় পি বিন্দু ব্যতীত পিটি স্পর্শকের উপর যে কোনো বিন্দু কিউ বৃত্তের বহিস্থ বিন্দু। সবাইকে বুঝতেছো না ঘুমাই গেছো? কে কে ঘুমাইছো হাত তোলো। মিম একটু নিচে নামান, কোনটা নিচে নামাবো? শোনো, এখানে হচ্ছে তোমাদের তো আমরা হচ্ছে লাইভ ক্লাস নিচ্ছি, ঠিক আছে। সো লাইভ ক্লাসের একটা বিষয় হচ্ছে কি, তুমি আমাকে যখন বলতেছো তখন তুমি যদি পুরো ক্লিয়ার জিনিসটা না বলতে থাকো, তাহলে তোমার যেহেতু আমার সঙ্গে ডিরেক্ট কানেকশন হচ্ছে না, এই কারণে বুঝতে পারতেছি না তুমি কোনটা নিচে নামাতে বলতেছো। সো যেটা দরকার সেটা হচ্ছে তুমি জিনিসটাকে পুরোটাই লিখবা, যে স্যার এইটা আমার বোঝা হচ্ছে না, বা এইটাকে নিচে নামান, বা এইটাকে আমি দেখতে চাই, ঠিক আছে, তাহলে আমি বুঝতে পারবো। ওকে, কত বাজে? 41 বাজে, ঠিক আছে। ওকে, ওভার তো 24। ওকে, 24-এ নামাবো একটু পরে, ঠিক আছে, এটা শেষ করে নি। হ্যাঁ, ওকে, তাহলে বহিস্থ বিন্দু, যদি বহিস্থ বিন্দু হয় তাহলে বহিস্থ বিন্দু, সুতরাং সুতরাং কি ও কিউ গ্রেটার দেন ওপি, এবং ওপিই কি পিটি রেখা থেকে ও বিন্দুর ক্ষুদ্রতম দূরত্ব, ঠিক আছে। যদি কোনো একটা রেখা থেকে একটা বিন্দুর দূরত্ব ক্ষুদ্রতম হয়, তাহলে অবশ্যই অবশ্যই সেই বিন্দু থেকে ওই রেখাটার উপর ওই দূরত্বটা একটি লম্ব, কারণ একমাত্র লম্ব আঁকলেই সর্বনিম্ন দূরত্ব মাপা যায়। তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং সুতরাং কি সুতরাং ওপি রেখাটি পিটি স্পর্শকের
উপর লম্ব, অথবা লিখতে পারো তোমরা এরকম ভাবে যে পিটি লম্ব ও পি প্রমাণিত। এই উপপাদ্যগুলো একটু লেখালেখি বেশি, ঠিক আছে, যুক্তির চেয়ে তোমার দৃঢ়তা বেশি, ঠিক আছে। এখানে তোমাকে দৃঢ় থাকতে হবে যে এইটাই যাহা বলছি সত্য বলেছি, ঠিক আছে। ওকে, জয়, বুঝতেছি স্যার। তুমি ঘুম এসে পড়ো কেন? হ্যাঁ, কোন কোন প্রমাণে? তাসিন মুর্শেদ, কোন প্রমাণের কয় নাম্বারটার? ক্লিয়ার স্যার। এক মানে কি সবাই এই 41 জন মানুষ আছে, এরা কমেন্ট করে হচ্ছে একজন দুইজন। বুঝতেছি স্যার, সবটি ঘুমায় পড়ে। স্যার এইটার স্পর্শকের উপরের, স্পর্শকের উপর, এরপর কি স্যার? স্পর্শকের উপর, স্পর্শকের উপর লম্ব, এটা লম্ব। আরে পোলাপান, তোরা তো কিছুই বুঝিস না। এটা লম্ব, স্টার করে লিখলাম, বুঝে না, এখন ঠিক মতো লিখছি, লেখো লম্ব। ওকে, এই প্রমাণের দ্বিতীয় লাইন, প্রমাণের দ্বিতীয় লাইন কি হয়েছে বলো, কোনটা? এই তাসিন বলো, তাড়াতাড়ি বলো। ফার্স্ট ওয়ার্ড, আরে ফার্স্ট ওয়ার্ড, সেকেন্ড লাইন। সেকেন্ড লাইন কোনটা, প্রমাণের নাকি হচ্ছে অঙ্কনের? সুতরাং প্রমাণের, ওকে, প্রমাণের কি হয়েছে? এটা হচ্ছে প্রথম লাইন, ঠিক আছে। এখানে পিটি স্পর্শক, ঠিক আছে, এটা হচ্ছে স্পর্শক, 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 ঠিক আছে। পিটি স্পর্শক হয়, পিটি স্পর্শক হয় পি বিন্দু ব্যতীত পিটি স্পর্শকের উপর যে কোনো বিন্দু কিউ বৃত্তের বহিস্থ বিন্দু, বহিস্থ মানে বিসর্গ আছে এখানে, ওকে, বুঝছো? ওকে স্যার, ক্লিয়ার, বুঝছি স্যার। প্রমাণটা বোঝান। প্রমাণটা তো এইটাই যে তোমরা হচ্ছে প্রথমত হচ্ছে যেহেতু পিটি একটা স্পর্শক, তাহলে অবশ্যই স্পর্শক বৃত্তের একটি, কেবল মাত্র একটি বিন্দুতে ছেদ করে। তাহলে অবশ্যই এই যে পিটি রেখাংশটা আছে বা পিটি রেখাংশটা যেটা আমরা আঁকছি, সেটা অবশ্যই শুধুমাত্র এই পি বিন্দুতেই কি করছে, ছেদ করছে বৃত্তকে। তাহলে এই পি বিন্দু ব্যতীত এই পিটি স্পর্শকের উপর আমরা যে কোনো বিন্দু যদি নেই, তাহলে সেই বিন্দুটা অবশ্যই বৃত্তের বাহিরে অবস্থান করবে। তাহলে যদি বৃত্তের বাহিরে অবস্থান করে, তাহলে অবশ্যই আমরা যেটা প্রথম দেখলাম যে টি থেকে ও বিন্দুর দূরত্ব সর্বোচ্চ, তারপরে এই যে কিউ বিন্দু, এই কিউ বিন্দু থেকে ও বিন্দুর দূরত্ব তার চেয়ে একটু কম। এরকম যদি আসতে থাকি আমরা আস্তে 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 আস্তে, যদি এখান থেকে আরেকটা বৃত্ত এরকম করি, এখান থেকে আরেকটা নেই, তাহলে এটা যদি আমাদের ধরো হচ্ছে এটা আর, এটা হচ্ছে এস, তাহলে কি হবে? টি থেকে সর্বোচ্চ দূরত্ব আমাদের এটা, তারপরটা কিউ, অর্থাৎ কিউ ও, আর ও, এস ও। যখন আমরা এই পি বিন্দুতে আসবো, এই পির পরে তো আর এখানে বিন্দু নাই, আবার যদি এদিকেও যাই তাহলে কি হবে? এখান থেকে যেটা আছে ধরো এই বিন্দুটা, এটা হচ্ছে ধরো এক্স বিন্দু, তাহলে এক্স বিন্দুটা কি বৃত্তের বাহিরে, তাহলে বৃত্তের বাহিরে হওয়াতে এখানে সবগুলা দূরত্ব কিন্তু কি এই ওপির থেকে কম, মানে ওপিটা একমাত্র দূরত্ব যেটা সবচেয়ে ক্ষুদ্র। এখন একটা রেখা থেকে একটা বিন্দুর সর্বনিম্ন দূরত্ব বা ক্ষুদ্রতম দূরত্ব কখন হয়? যখন কি হয় ওই দূরত্বটা একটা লম্ব রেখা হয়। তাহলে অবশ্যই যেহেতু এটাই ক্ষুদ্রতম দূরত্ব, তাহলে অবশ্যই ওপিটা কি একটা লম্ব রেখা বা লম্ব।
এটি আমরা প্রমাণ করছি যে দেখো এখানে পিটি স্পর্শক হওয়ায় পি বিন্দু ব্যতীত পিটি স্পর্শকের উপর যে কোনো বিন্দু কিউ বৃত্তের বহিস্থ বিন্দু, যেহেতু বৃত্তের বহিস্থ বিন্দু তাহলে সুতরাং কি ও কিউ গ্রেটার দেন ওপি, তার মানে এই যে ও কিউ যেটা আছে এই ও কিউটা ওপি থেকে অবশ্যই কি বড়। এবং ওপি এখানে এই যে দেখো এই প্রত্যয় যুক্ত হয়েছে, কেন যুক্ত হয়েছে? কারণ এখানে একটাই শর্ত আছে, কেবলমাত্র একটাই শর্ত, ঠিক আছে, এজন্য এই প্রত্যয় যুক্ত হয়েছে, বেশি জোর দিয়ে বলা হয়েছে। অর্থাৎ ওপি পিটি রেখার থেকে ও বিন্দুর ক্ষুদ্রতম দূরত্ব, যেহেতু ক্ষুদ্রতম দূরত্ব তাহলে যদি ক্ষুদ্রতম দূরত্ব হয় তাহলে আমরা কি বলতে পারি? এটা লম্ব। এই জন্য আমরা বলছি দেখো এখানে নিচে সুন্দর করে লাল রেখা দিয়ে, ঠিক আছে, ওপি রেখাটি পিটি স্পর্শকের উপর কি লম্ব। এখানে হচ্ছে বুড়ে লেখার সময় এই যে তাড়াহুড়া করে লেখলে এখানে দেখো এই যে রর এটা উঠে নাই, ঠিক আছে। ওকে, তাহলে স্পর্শকের উপর লম্ব, তোমরা এটাকে এইভাবে লিখতে পারো শর্টকাটে, ঠিক আছে। তবে এটা লেখাটাই বেটার দেন প্রমাণিত, বুঝছো সবাই? ওকে, ক্লিয়ার স্যার। মোহনা তাসিন একদম ক্লিয়ার। ওকে মোহে ডান। ওকে লিহা ক্লিয়ার। ওকে চলো তাহলে নেক্সট আমরা যাই, ঠিক আছে। ওকে নেক্সটে কি আছে? নেক্সটে হচ্ছে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে এটা একটি স্পর্শক উপপাদ্য। এটা হচ্ছে তোমাদের 26 নাম্বারটা। কি বলছে? যে বহিস্থ বিন্দু থেকে যদি আমরা স্পর্শক আঁকি, দুইটা স্পর্শক এরকম, কিরকম ওকে দেখাই আমি একটু। বৃত্তের বহিস্থ যে কোনো একটা বিন্দু, ধরো একটা বিন্দু নিয়ে আমরা একটা বৃত্ত নিই, ঠিক আছে, ধরো একটা বৃত্ত আমরা নিলাম, ঠিক আছে, এটা একটা বৃত্ত, ঠিক আছে। ওকে, এখন এই বৃত্তের বহিস্থ যে কোনো একটা বিন্দু, ধরো এইটা একটা বৃত্তের বহিস্থ বিন্দু, ঠিক আছে, এই বিন্দুটা হচ্ছে আমাদের পি বিন্দু। এই পি বিন্দু থেকে যদি এই বৃত্তটা এরকম হয়, যে বৃত্তটা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এই বৃত্তটা হচ্ছে ধরো এ বি সি, এই এ বি সি একটা বৃত্ত ও কেন্দ্র বিশিষ্ট, এখানে হচ্ছে তোমার বিন্দুগুলো আছে। যদি এরকম হয় তাহলে তোমাকে বলছে যে এরকম একটা বৃত্ত আছে, সেই বৃত্তের দুইটা স্পর্শক আমরা আঁকলাম। কি কি স্পর্শক? একটা হচ্ছে বিপি, ঠিক আছে, একটা হচ্ছে কি আরেকটা এপি। এই দুইটা স্পর্শক আমরা আঁকছি। এখন এই দুইটা স্পর্শক আঁকার ফলে আমাদের যেটা হয়েছে, এই দুইটা স্পর্শকের অবশ্যই কি থাকবে? কেন্দ্র থেকে একটা দূরত্ব থাকবে, ঠিক আছে না? ওকে, তো এইটা আমরা পরে হিসাব করব, কিন্তু আমাদের যেটা বলছে যে বৃত্তের বহিস্থ যে কোনো বিন্দু থেকে অঙ্কিত দুটি স্পর্শক কি পরস্পর সমান। অর্থাৎ তোমাকে বলা হয়েছে যে বৃত্তের বহিস্থ একটা বিন্দু আমরা ধরছি, সেই বিন্দুটা হচ্ছে পি। এই পি বিন্দু থেকে তুমি যদি বৃত্তের উপর দুইটা স্পর্শক আঁকো তাহলে অবশ্যই সেই দুটি স্পর্শক পরস্পর সমান হবে। এটা আমাদের প্রমাণ করতে হবে। চলো এই প্রমাণটা একবারে সহজ, আমি একদম শর্টকাটে তোমাদের দেখাই দিচ্ছি। ওকে, একদম সহজ। তো আমরা এটা অঙ্কন করব। অঙ্কনে কি লিখবো আমরা? অঙ্কনে আমি একদম অফিসিয়ালি ওরকম করে লিখছি না, জাস্ট তোমাকে দেখা দিচ্ছি অঙ্কনটা কি করব আমরা। অঙ্কনটা হচ্ছে এরকম ভাবে আমরা করব। এখানে আমরা এই যে আমাদের ও বিন্দু আর এ বিন্দু আছে না, আমরা ও বিন্দুটা লিখি না, এখনো লিখে নিই একটু। এটা হচ্ছে ও বিন্দু, তাহলে আমরা এই ও এ আর হচ্ছে ও বি দুইটাকে যোগ করব। তাহলে ও এ আর ও বি কে যদি আমরা যোগ করি তাহলে এরকম একটা টেক্সট পাবো। তারপরে আমরা এখান থেকে এই যে আমাদের ওকে, আমরা একটু মুছে নিই এটাকে, এটা তো রেখা নিয়ে আঁকতে হবে, তাহলে আমাদের সুবিধা হবে। ওকে চলো, এই যে একটু ওকে, তাহলে এরকম একটা জিনিস আমাদের আসছে। এখন এখান থেকে তুমি বলো তো ও বি আর ও এ এরা কি ব্যাসার্ধ না? তারপরে এই যে ও পি এটা কি ও বিপি আর হচ্ছে ও এ পি, এই দুইটা ত্রিভুজের সাধারণ বাহু না? এবং ইন্টারেস্টিং ফ্যাক্ট হচ্ছে
আমরা এখানে দেখতে পাচ্ছি যে এপি একটা স্পর্শক আর ওপি হচ্ছে ওএ হচ্ছে স্পর্শ বিন্দুগামী একটা ব্যাসার্ধ। তাহলে আমরা একটু আগেই পড়ে আসছি এই কোণটা কি হয়, এই কোণটা 90 ডিগ্রি হয়। ঠিক আছে, যদি এই কোণটা 90 ডিগ্রি হয় তাহলে অবশ্যই এই দুইটা সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ওকে। তাহলে প্রমাণে আমরা কি লিখব? প্রমাণ মানে লিখব হচ্ছে এখানে এপি ও বিপি স্পর্শক এবং ওএ ও ওবি কি স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ। ঠিক আছে, ওকে। যদি ব্যাসার্ধ হয় তাহলে আমরা কি লিখতে পারি? সুতরাং কি, সুতরাং হচ্ছে অ্যাঙ্গেল ও এ পি সমান কি অ্যাঙ্গেল ও বিপি সমান 90 ডিগ্রি। কারণ কি, স্পর্শ বিন্দুগামী ব্যাসার্ধ স্পর্শকের উপর লম্ব। ঠিক আছে না? আগের প্রমাণটা একটু আগে যেটা করে আসলাম, প্রমাণটা আমরা এটা লিখতে পারি। এখন তাহলে আমরা এখান থেকে একটা জিনিস লিখতে পারি ত্রিভুজ হিসেবে। তাহলে ত্রিভুজ এ বি না, এ ও পি ও ত্রিভুজ বিও পি, ত্রিভুজ বিওপি সমকোণী ত্রিভুজ। ঠিক আছে, ত্রিভুজ সমকোণী ত্রিভুজ না লিখে আমরা ত্রিভুজে লিখে ফেলি, আমাদের জন্য সুবিধা হয়। ত্রিভুজে কি, ত্রিভুজে এই যে অন্য একটা একটু কালার নিয়ে লিখি, লিখতে দেখতে ভালো লাগবে। ঠিক আছে, ও এ সমান কি ও বি। কেন? বৃত্তের ব্যাসার্ধ। বৃত্তের ব্যাসার্ধ। ঠিক আছে, ওকে। আর এখানে কি আছে? এখানে হচ্ছে আমাদের ওপি ইজ ইকুয়াল টু ওপি। এটা কি? এটা হচ্ছে সাধারণ বাহু। সাধারণ বাহু। ঠিক আছে, তাহলে এই যে এই দুইটা জিনিস সমান, দুইটা ত্রিভুজের মধ্যে, আর দুইটা সমকোণী ত্রিভুজ, তাহলে কি সমকোণটাও সমান। তাহলে অ্যাঙ্গেল কত? অ্যাঙ্গেল ও বিপি সমান অ্যাঙ্গেল ও এপি। এখন তিনটাই সমান হয়ে গেল, তার মানে কি তিনটা কন্ডিশন সমান হয়েছে। একটা দুইটা ত্রিভুজের ক্ষেত্রে তিনটা কন্ডিশন সমান হয়েছে। প্রথম ফার্স্ট কন্ডিশন, সেকেন্ড কন্ডিশন, থার্ড কন্ডিশন, তিনটা সমান হলে কি লিখতে পারি আমরা? সমান হলে লিখতে পারি আমরা হচ্ছে সর্বসম ত্রিভুজ। ঠিক আছে, তাহলে লিখতে পারবো যে অতএব ত্রিভুজ ও এপি সর্বসম ত্রিভুজ ও বিপি। ঠিক আছে, লিখতে পারবো। এটা যদি লিখতে পারি তাহলে যেহেতু সর্বসম হয়ে গেল, তাহলে এই ত্রিভুজের ক্ষেত্রে আমরা কি করতে পারবো? এই যে দুইটা বাহু আছে, অর্থাৎ বিপি বাহু এবং হচ্ছে এপি বাহু, এই দুইটা সমান হবে। ঠিক আছে না? ওকে, অর্থাৎ সুতরাং কি, সুতরাং হচ্ছে এপি ইজ ইকুয়াল টু বিপি। ঠিক আছে,
প্রমাণিত। সবাই বুঝছো এটা? খুবই ইজি, একদম ক্লিয়ার। মাহির ক্লিয়ার। কিরে বাকিরা কি মানে কথা বলে না কেন? কি সমস্যা কি এদের? তোমরা কি বোবা টোবা, কথা বলতে পারো না? এই ক্লাস 6-7 বাচ্চারা অনেক ভালো, বুঝছিস? এরা অনেক কমেন্ট করে, রেসপন্স ভালো। তোদের একটাও রেসপন্স ভালো না, তোরা কথা বলিস না। নাইমা বুঝছি, লিহা ক্লিয়ার, ওকে। রুবাইয়া ইয়েস স্যার ক্লিয়ার, জুই ক্লিয়ার, সোবান ক্লিয়ার। স্যার এখানে মেসেজ করতে হয়, কথা বলতে হয় না। ওরাও মেসেজ করে, ওরা তোর থেকে অনেক অ্যাডভান্স। একটা মানে একটা কথা বলে রেসপন্স ডিরেক্ট, তাড়াতাড়ি একদম। ওকে, তাহলে গেল একটা জিনিস। হ্যাঁ, এখন উপপাদ্যের পালা শেষ, এখন সম্পাদ্য। সময় আছে আমাদের হাতে 15 মিনিট, ঠিক আছে? আজান দিতেছে, আমরা একটু আজানের জন্য অপেক্ষা করি। আমরা আজকে 8:15 পর্যন্ত ক্লাসটা করব, ঠিক আছে? 8:15 মধ্যে আমি তোমাদেরকে 15 মিনিটে 2-3টা সম্পাদ্য দেখানোর চেষ্টা করব। ওকে, দেখো তাহলে এটা চলে গেল। নেক্সট সম্পাদ্য পড়াবো তোমাদের। সম্পাদ্য মধ্যে কি কি আছে? সম্পাদ্যের মধ্যে স্পর্শ করতে হবে, তারপর হচ্ছে বিন্দু থেকে কোন একটা স্পর্শ রাখতে হবে, তারপর হচ্ছে তোমার বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত। আচ্ছা, তোমাদের স্পর্শক আকারে দেখাই, বহির্বৃত্ত, অন্তর্বৃত্ত, পরিবৃত্ত আকারে দেখাই, ঠিক আছে? যেটা সহজ হবে, ওকে, এবং তোমাদের বুঝতে সুবিধা হবে। চলো, ওকে, জানি বলছিল 24 নাম্বারটা দেখবা, দেখেন একটু দেখেন, তাড়াতাড়ি জটে পটে দেখে ফেলবেন, তাড়াতাড়ি দেখে ফেলবেন, সময় নাই, খুবই কম সময়, অল্প সময়। 24 নাম্বার কোথায় সমস্যা? 24 নাম্বার পাবলিক কই এটা? এই যে 24 নাম্বার ম্যাথ, ঠিক আছে? এখান থেকে শুরু হয়েছে, দেখো কোথায় সমস্যা 24 নাম্বারে। নিচে আরো, ঠিক আছে? চলেন এখানে সমস্যা শেষ লাইনটা, ওকে, ঠিক আছে, শেষ লাইনটা। অর্থাৎ আবার এখান থেকে তোমাকে বলি, হ্যাঁ, দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রে, ঠিক আছে, একটা ত্রিভুজের ক্ষেত্রে অবশ্যই যেই কোণটা তার বিপরীত বহিস্থ কোণ, ঠিক আছে? ধরো একটা ত্রিভুজ এরকম আছে, এই ত্রিভুজের যে কোনো বহিস্থ কোণ, ঠিক আছে? ধরো এটা একটা বহিস্থ কোণ আঁকলে, তাহলে এই যে এই কোণটা হচ্ছে ধরো এ বি সি, এই সি কোণের বহিস্থ কোণ
বহিস্থ কোণ কোনটা? এটা ডি হইলে তাহলে হচ্ছে এ এ সি ডি, এটা বহিস্থ কোণ। এই বহিস্থ কোণটা অবশ্যই বিপরীত যে অন্তঃস্থ কোণ আছে, অর্থাৎ বিপরীত অন্তঃস্থ কোণ বলতে কোনটা? এইটা, ঠিক আছে? এই কোণের অবশ্যই কি হবে? অবশ্যই অবশ্যই এই কোণের বড় হবে। যদি বড় না হয় তাহলে কখনোই ত্রিভুজ হওয়া সম্ভব না। কেন? এই কোণের সমান যদি হয় তাহলে তো এই রেখাটা এরকম ভাবে হইতে হবে, ঠিক আছে? এরকম ভাবে যদি হয় তাহলে কি কখনোই ত্রিভুজ হওয়ার সম্ভাবনা আছে? কারণ এই দুইটা রেখা সমান্তরাল হয়ে যাবে, তখন তখন ত্রিভুজ হবে না, কখনোই ত্রিভুজ হবে না। তাহলে ত্রিভুজ হইতে হলে অবশ্যই এইটা বড় হইতে হবে এটার থেকে। বুঝা গেছে? এটাই বলছে এখানে, যে এখানে অবশ্যই কি হবে? এইটার বহিস্থ কোণ বিপরীত অন্তঃস্থ কোণ, যেটা বিপরীত অন্তঃস্থ মানে ভিতরের যে কোণটা, এই ভিতরের কোণটা কি হবে? থেকে বড় হবে। বুঝছো এখন কেন বড় হবে? ওকে, ক্লিয়ার? চলো আমরা এখন ইয়াতে চলে যাই। ওকে, চলো দেখি কি করা যায়। প্রথম কথা সেটা হচ্ছে আমরা একটা স্পর্শক আঁকাবো, ঠিক আছে? আঁকাবো স্পর্শক, যেমন একটা বৃত্ত নাও, ঠিক আছে? এখানে কিন্তু আমি তোমাকে অঙ্কনের বিবরণ লিখে দেবো না, জাস্ট তোমাকে দেখাবো, ঠিক আছে? এটা একটা বৃত্ত, ঠিক আছে? এখন এই বৃত্তের এটা হচ্ছে অখণ্ড বিশিষ্ট একটা বৃত্ত, বৃত্ত আঁকলাম আমরা, অখণ্ড বিশিষ্ট একটা বৃত্ত। এই বৃত্তের যে কোনো একটা বিন্দু আমরা নিব, ঠিক আছে? তো যে কোনো বিন্দু আমরা ধরলাম, হচ্ছে যে কোনো বিন্দুটা হচ্ছে আমাদের এই বিন্দুটা, এটা হচ্ছে আমাদের পি বিন্দু। তাহলে কি করতে হবে? পি বিন্দুতে একটা কি করতে হবে? লম্ব আঁকতে হবে, যেটা ও বিন্দুগামী হবে, ঠিক আছে? তাহলে পি বিন্দুতে কি করবো? আমরা একটা লম্ব আঁকবো। লম্ব আঁকার নিয়ম কি? লম্ব আঁকার নিয়ম হচ্ছে আমাদের অবশ্যই আগে একটা রেখা থাকবে, তাহলে পি আর ও আগে যোগ করব, যোগ করে এখানে আমাদের লম্ব আঁকতে হবে। তাহলে এখানে লম্ব আঁকার নিয়মটা কি? লম্ব আঁকার নিয়ম হচ্ছে যে কোনো ব্যাসার্ধ নিয়ে কাটতে হবে, ঠিক আছে? অর্থাৎ এরকম ভাবে, ঠিক আছে? কাটার পরে এই একই ব্যাসার্ধ নিয়ে এখানে আমাদের কাটতে হবে, ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে এখানে কাটতে হবে, ঠিক আছে? তারপরে একই ব্যাসার্ধ নিয়ে আমাদের এই যে আগের যেটা ছিল এখান থেকে এখানে কাটতে হবে, ঠিক একই ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এখানে কাটতে হবে। তাহলে কাটা শেষ, কাটাকাটি শেষ হয়ে গেলে তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে এখান থেকে আমাদের, আচ্ছা দাঁড়াও, ওয়েট, শেপ থেকে নিই, এখান থেকে কি করতে হবে? রেখা নিতে হবে, ঠিক আছে? এখান থেকে আমাদের এটা যোগ করতে হবে, ঠিক আছে? যোগ করলে এখন এই যে একটা আমরা জিনিস পাইলাম, অর্থাৎ পি থেকে টি পর্যন্ত, তাহলে এই পিটি হচ্ছে আমাদের কি? একটা স্পর্শক, ঠিক আছে? এই যে আমরা এখানে কাটলাম, এখানে কাটলাম, এখানে কাটলাম, সবকিছু কাটাকাটি করার পরে, ঠিক আছে, ভালোবাসায় ভালোবাসা কাটাকাটি রইল শুধু স্পর্শকটা, এটা হচ্ছে কি? এই যে পিটি, এই পিটি হচ্ছে স্পর্শক। তাহলে পিটি স্পর্শক আঁকতে পারবে এখন? ও ভাইয়া, জি স্যার, ওকে। আটটা তো বেজে গেছে, কিভাবে করাবেন? এই যে 8টা 8 বাজে, এখনো করাচ্ছি, সমস্যা নেই, আমি আছি। সোবান, ঠিক আছে। এখন দেখো, এখন আমরা হচ্ছে ত্রিভুজ আঁকাবো, সেই ত্রিভুজ থেকে আমরা হচ্ছে পরিবৃত্ত আঁকাবো, ঠিক আছে? ত্রিভুজের পরিবৃত্ত কিভাবে আঁকায়? আমরা শেপে যাব, শেপ থেকে একটা ত্রিভুজ নিব, ঠিক আছে? ওকে, তো একটা ত্রিভুজ নিলাম আমরা, এটা হচ্ছে সেই আমাদের বহুল কাঙ্ক্ষিত সেই ত্রিভুজটা, ঠিক আছে? ওকে, এই ত্রিভুজে আমরা পরিবৃত্ত আঁকাবো, ঠিক আছে? চলো, পরিবৃত্ত আঁকানোর জন্য ত্রিভুজে কি করতে হয়? পরিবৃত্ত আঁকানোর জন্য অবশ্যই ত্রিভুজের বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে, যে কোনো দুইটা বাহু, যে কোনো দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করতে হবে। ধরো আমরা হচ্ছে এই যে এ বি সি, আমরা
চেষ্টা করতেছি এবি এবং বিসি এই দুইটা বাহুকে সমদ্বিখণ্ডিত করার জন্য। ওকে, তাহলে সমদ্বিখণ্ডিত করার নিয়ম কি? এখান থেকে আমাদের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে। কোন পাশে? উভয় পাশে, ঠিক আছে, দুই পাশেই, ঠিক আছে। তারপরে এখান থেকেও সেম ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে এখানে উভয় পাশে, ঠিক আছে। বৃত্তচাপটা অবশ্যই সমান সুন্দর হয় নাই, ঠিক আছে। ওকে, এটাকেও এই পাশে। তারপরে কি করতে হবে? তারপরে আমরা এই বৃত্তচাপ দুটো বিন্দু যেটা আছে এই বিন্দু দুটো আমরা কি করব? যুক্ত করে দেব, ঠিক আছে। যুক্ত করলাম, ওকে। যুক্ত করে দিলে এরকম আসবে, ঠিক আছে, এরকম আসলো। তো এইটা একটা হইলো, এই যে একটা পয়েন্ট, ঠিক আছে। ধরো এটা হচ্ছে পি পয়েন্ট, এটা হচ্ছে কিউ পয়েন্ট, এইটা হচ্ছে ধরো আমাদের পি পয়েন্ট, পি আর কিউ একটা রেখা আমরা পাইলাম। ঠিক একইভাবে যদি আমরা হচ্ছে এইটাকে অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে কাটি, অর্থাৎ এই যে বিসি কে আমরা হচ্ছে অর্ধেক করি, তাহলে কি হবে? এখানে হচ্ছে আমাদের একটা বৃত্তচাপ আঁকবো আমরা এখানে, আর একটা হচ্ছে এখানে, ঠিক আছে। তারপরে ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে এখান থেকে এখানে একটা, এখানে একটা, তাহলে আমাদের দুইটা জিনিস আমরা পাইলাম। এখন আমরা চলো এখান থেকে দুইটা বৃত্তচাপ যেটা পাইছি আমরা, এখানে হচ্ছে আমরা এইটা একটা, ঠিক আছে। ওকে, তাহলে ধরে নিলাম আমরা যে এইটা হচ্ছে আমাদের এস এবং এটা হচ্ছে টি, তাহলে এস এবং টি। এখন এস টি এবং হচ্ছে পি কিউ এই দুইটা মিলে হচ্ছে এখানে সাপোজ ও বিন্দুতে ছেদ করেছে, এইটা হচ্ছে ও বিন্দু, ঠিক আছে। এখন ও বিন্দু যদি ছেদ করছে তাহলে আমরা একটা বৃত্ত এখন আঁকবো এইটার সমান ব্যাসার্ধ নিয়ে। তাহলে কিভাবে সমান ব্যাসার্ধ নেব? আমরা এ ও থেকে যে কোনো একটা যোগ করব, ঠিক আছে। মানে ও থেকে যে কোনো একটা শীর্ষ আমরা কি করব? যোগ করে নেব। সাপোজ ধরো হচ্ছে আমরা ও থেকে এই শীর্ষটা যোগ করলাম, শীর্ষটা আমরা হচ্ছে ধরো এই যে এইটা, ঠিক আছে। ধরো এখানে আমরা হচ্ছে যুক্ত করে দিলাম, ওকে, যুক্ত করলাম, ঠিক আছে। তাহলে ও থেকে এটা হচ্ছে আমাদের কি দূরত্ব, ও বিন্দুটা হচ্ছে এখানে মুছে গেছে, হ্যাঁ। তাহলে ও বিন্দুটা হচ্ছে এইটা, এইখান থেকে এইটা, মানে ওবিটাই কি? ওবিটাই হচ্ছে এই যে পরিবৃত্ত, সেই পরিবৃত্তের ব্যাসার্ধ। তাহলে এখান থেকে আমরা একটা বৃত্ত আঁকবো এখন ওকে কেন্দ্র করে, ঠিক আছে। ওকে কেন্দ্র করে যখন বৃত্ত আঁকবো তখন এটা হবে কি আমাদের সেই কাঙ্ক্ষিত পরিবৃত্ত, ঠিক আছে। চলো আমরা বৃত্তটা দেখি এখানে আঁকা যায় কিনা, ঠিক আছে। ওকে, আমরা একটু বড় করবো বৃত্তটা যাতে করে এটা সমান হয়। ওকে, আরো বড় করতে হবে, একটু বড় লাগবে। ওকে, তাহলে এই যে আমাদের কি হয়ে গেছে? পরিবৃত্ত হয়ে গেছে। কিন্তু এখানে আমার জন্য আঁকা খুবই সহজ হয়েছে, তোমার জন্য কঠিন হবে, কারণ তোমারটা মিলবে না, ঠিক আছে। তোমারটা এরকম করে মিলবে না, দেখা যাবে এরকম 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 হয়েছে। কিন্তু তুমি যদি ঠিক সঠিক মতো আঁকাতে পারো, তাহলে সঠিক মতো আঁকাতে পারলে তোমার অবশ্যই কি হবে? এটা মিলবে, ঠিক আছে। তার জন্য কি করতে হবে? তার জন্য হচ্ছে পেন্সিল কম্পাস ভালোভাবে ইউজ করতে হবে, বোঝা গেছে? আর নাহলে কি লাড্ডু গুড্ডু। এঁকে ফেলছি, মিলে গেছে, ঠিক আছে। হাততালি দাও সবাই রুবাইয়ের জন্য, মিলে গেছে। ওকে, আর তাহলে আমাদের এটা আঁকলাম হচ্ছে আমরা কি, এটা হচ্ছে পরিবৃত্ত। অন্তবৃত্তের জন্য কি করতে হবে তাহলে? চলো অন্তবৃত্তেরটা আমরা দেখি একটু। অন্তবৃত্তের জন্য আমাদের প্রথমে আগে ত্রিভুজ নিলাম আমরা, ঠিক আছে। ধর ত্রিভুজ নিলাম। এখন অন্তবৃত্তের জন্য আমাদের কোণকে সমদ্বিখণ্ডিত করতে হবে, হ্যাঁ। কোনটা ধরো হচ্ছে আমরা এটাকে ধরলাম, এইটা আমাদের এ বি সি। তাহলে আমরা এই কোণ আর এই কোণ, এই দুইটা কোণকে সমদ্বিখণ্ডিত করব। সমদ্বিখণ্ডিত করার জন্য কি করতে হবে? আমাকে অবশ্যই এই কোণের অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে এখানে, আবার এখান থেকে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা বৃত্তচাপ আঁকতে হবে। তাহলে এটা হচ্ছে কোণের সমদ্বিখণ্ড হইল, ঠিক আছে। তারপরে এইখানেও ঠিক সেম কাজটা করতে হবে, অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে, এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হবে, ঠিক আছে। তাহলে এখান থেকে আমরা
একটা কি পাবো, রেখা পাবো, ঠিক আছে। এখান থেকে একদম এই বরাবর, ঠিক আছে। ওকে, এখন আমরা কি করব, এখন এই যে পয়েন্ট আমরা পাইছি, ঠিক আছে, এই যে পয়েন্ট, এই পয়েন্টটা ধরো হচ্ছে ও পয়েন্ট, ঠিক আছে। ওটা আমরা এখানে না দিয়ে নিচে দিই, ঠিক আছে, এটা ও পয়েন্ট। এখন ও আমরা যোগ করব, তাহলে ও এবং এ যোগ করি, এখান থেকে ফ্রি আছে, এখান থেকে যোগ করি, ঠিক আছে। তো যেখানে ফ্রি আছে এখান থেকে যোগ করতে চাচ্ছি আমরা, আমাদের সহজ সুবিধার কারণে। এখান থেকে এইটা, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের ত্রিভুজের মানে সরি, এখানে তো আমরা এটা 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 তাকানোর দরকার নেই, ঠিক আছে, সরি সরি সরি, এটা আঁকানোর দরকার নেই। আমরা অন্তবৃত্ত আঁকতেছি, তার মানে কি ভিতর, এই ত্রিভুজটা ভিতরে থাকবে বৃত্তটা। তাহলে এইখান এই যে বিন্দুটা আছে, এই বিন্দু থেকে আমাদেরকে লম্ব আঁকতে হবে, ঠিক আছে। লম্বটা কিভাবে আঁকবো আমরা, এই বিন্দু থেকে, এখান থেকে যে কোন ব্যাসার্ধ নিয়ে যাতে করে এটার উপর দিয়ে যায় এরকম একটা বৃত্তচাপ আঁকবো আমরা, ঠিক আছে। আঁকার পরে এইটাকে অর্ধেক করবো, মানে এখানে অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে এখানে একটা আঁকবো, এখানে অর্ধেকের ব্যাসার্ধ নিয়ে এখানে একটা আঁকবো। আঁকার পরে এখান থেকে এই যে, এখন এই যে আমরা এই পয়েন্টটা পাইছি না, যে পয়েন্টটা ছেদ করছে, এটা হচ্ছে কি, এটা হচ্ছে তার ব্যাসার্ধ। তার মানে হচ্ছে এটা যদি পি হয় তাহলে ওপিটা ব্যাসার্ধ, ঠিক আছে, ওপি, বোঝা গেল। তাহলে এখন এখান থেকে আমরা বৃত্ত নিব, কি কালারের বৃত্ত নেওয়া যায়, লাল কালারের বৃত্ত নেওয়া যায়, ঠিক আছে। ওকে, বেশি বড় হয়ে গেছে, ছোট করো, ঠিক আছে। হয়ে গেছে। তাহলে এটাই কি, এটি হচ্ছে আমাদের সেই বহুল কাঙ্ক্ষিত অন্তবৃত্ত, ঠিক আছে স্যার, ডান, মিলছে। এখন আছে কি একটা বহিবৃত্ত, ঠিক আছে। বহিবৃত্ত আজকে দেখাবো 16 বাজে। জি জি জি, ওকে। মোহে নো, মোহে বলছে নো, রুবাইয়া বলছে দেখান। ওকে, দাঁড়াও, তো দেখাই নেই। হ্যাঁ, সহজ। ওকে মিহিদাদ, দেখাই দিই, সবাই যেটা বলতেছে। তাহলে একটা একটা শেপ আমরা নিয়ে, একটা ত্রিভুজ একটা নিই, ঠিক আছে। ওকে, একটা ত্রিভুজ, এই ত্রিভুজে আমরা কি করব, এই ত্রিভুজের আমরা যেই বাহির যেদিকে আমরা আঁকবো, হ্যাঁ, একটা ত্রিভুজের 3টা বহিবৃত্ত আঁকা যায়, ঠিক আছে। তো আমরা যেখানে বহিবৃত্ত আঁকবো সেখান থেকে হচ্ছে আমরা চেষ্টা করি যে বাড়ায় নেওয়ার জন্য, ঠিক আছে। তো এখান থেকে আমরা একটু বাড়ায় নেই, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের সেই বহিস্থ, বাহুটাকে বাড়ায় নিলাম আমরা, ঠিক আছে। আর এখান থেকে এটাকেও বাড়ায় নিলাম, ঠিক আছে। আমরা বাড়াই নিছি। এখন বাড়ানোর পর আমাদের 2টা কোণ সৃষ্টি হয়েছে নতুন। সেই 2টা কোণ কি, এ একটা কোণ, এ একটা কোণ, ঠিক আছে। যদি এটা আগে এ বি সি হইতো তাহলে এখানে 2টা নতুন কোণ উৎপন্ন হয়েছে। এটা যদি আমাদের ই, এটা যদি এফ হয় তাহলে নতুন 2টা কোণ কি হয়েছে, এখানে সি এ ই বা এ ই এ সি আর হচ্ছে এ সি এফ, এই 2টা কোণকে আমরা সমদ্বিখণ্ডিত করব। তাহলে কোণের সমদ্বিখণ্ডিত করার নিয়মটা কি, আমাদের এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হয়, এখানে ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকতে হয়, ঠিক আছে। এখানেও ঠিক সেম একই অবস্থা, এখানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকতে হবে, এখানেও ঠিক সেম অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে বৃত্তচাপ আঁকতে হবে। আঁকার পরে আমাদের যেই রেখাটা চলে আসবে, ঠিক আছে, আসলো একটা, আর এখান থেকে
একটা আসলো, ঠিক আছে, এরকম। ওকে, আসার পরে আমরা যে বৃত্তটা আঁকবো সেই বৃত্তের কেন্দ্র হবে হচ্ছে এইটা, এটা হচ্ছে তার কেন্দ্র ও বিন্দু, ঠিক আছে। ওকে, তো এটা তোমরা নাম দাও একটা, এটা হচ্ছে জি, এটা হচ্ছে এইচ, ঠিক আছে, জি এইচ মানে সি এইচ আর হচ্ছে এ জি, এই দুটো রেখাংশ এখানে ছেদ করেছে রশ্মি, ঠিক আছে, রশ্মিগুলো এখানে ছেদ করেছে, এটা হচ্ছে ও বিন্দু। এখন ও বিন্দু থেকে আমাদের এই যে এসি রেখা, যে রেখাতে আমরা বলছিলাম যে বৃত্তটা অঙ্কন করব, সেই রেখাতে কি করতে হবে আমাদের একটা লম্ব আঁকতে হবে। তাহলে লম্ব আঁকতে জন্য কি করতে হয় জানি, এরকম করে একটা ব্যাসার্ধ নিতে হয়, অর্থাৎ বৃত্তচাপ নিতে হয়। বৃত্তচাপ নেওয়ার পরে এই বৃত্তচাপের অর্ধেকের ব্যাসার্ধ নেওয়া, মানে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটা কি করতে হয়, বৃত্তচাপ আঁকতে হয়। এখানেও ঠিক সেম ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ আঁকতে হয়। আঁকার পরে আমাদের এই যে এই পয়েন্ট থেকে এই পয়েন্টের কি করতে হয়, রেখা টানতে হয়। রেখা টানলে যেই বিন্দুতে ছেদ করেছে এই বিন্দুটাই হচ্ছে তার, ধরো এটা হচ্ছে আমাদের পি বিন্দু, তাহলে পি ও হচ্ছে তার ব্যাসার্ধ, ঠিক আছে। পি ও তার ব্যাসার্ধ হলে আমরা খুব সহজে এখান থেকে বৃত্ত অঙ্কন করতে পারবো। একটা বৃত্ত আমরা এখানে পি ও এর সমান ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্ত অঙ্কন করে দিব, ঠিক আছে। বৃত্তটা আমরা এই কালার নিয়ে থাকতে পারি, ঠিক আছে। তাহলে এই দেখো, আমরা একটু বড় নেব বৃত্তটা। ওকে, একটু বড় করতে হবে। ওকে, ডান, ঠিক আছে। তাহলে এটাই হচ্ছে সেই বহির্বৃত্ত, ঠিক আছে। আমরা ওকে, একদম ডান। তাহলে এটাই আমাদের কি বহির্বৃত্ত। এখন বহির্বৃত্ত আগাইতে পারবা সবাই? 21 বাজে গেছে, আর আমরা সময় নিব না, ঠিক আছে। তো যারা যারা হচ্ছে আমাদের সঙ্গে এতক্ষণ ধরে ক্লাস করলো, আশা করছি সবাই অনেক ভালো লেগেছে, ঠিক আছে। আজকে আমি জ্যামিতির মোটামুটি সম্পাদ্য প্লাস উপপাদ্য দুইটাই মিলিয়ে ক্লাস করার চেষ্টা করেছি। যারা যারা এতক্ষণ ধরে আমাদের সঙ্গে ক্লাস করলো, সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং ইডু পরিবারের সাথেই থাকো। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।